দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা দেশ এবং দেশের বাইরের কয়েকটি পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। মিয়ানমারে মানবিক করিডোর দেয়া নিয়ে বিতর্ক হচ্ছে, কথা হচ্ছে, সেখান থেকে আলোচনা আমরা শুরু করব। এর পাশাপাশি ভারতের কাশ্মীরে পেহেলগামে যে হামলা হয়, তারপরে ভারতে যে সব ঘটনা ঘটছে এবং তার প্রভাব কিভাবে বাংলাদেশের উপর পড়ছে সে নিয়েও খানিকটা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং শেখ রোকন, তিনি সহযোগী সম্পাদক সমকাল। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই মিয়ানমারের করিডোর নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। বছরের পর বছর ধরে চলা যুদ্ধে ধীরে ধীরে রাখাইনের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। এই শহর ছাড়াও দেশটির কমপক্ষে ডজনখানেক নগর এখন আরাকান আর্মির দখলে। কঠিন এক মানবিক সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন রাখাইনের মানুষ। অপরদিকে যুদ্ধংদেহী অবস্থানে জান্তা সরকার ও আরাকান আর্মি। এমন মুখোমুখি পরিস্থিতিতে সম্প্রতি রাখাইনে জাতিসংঘকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে এ বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। সোমবার বিএনপি মহাসচিব বলেন, রাখাইনে মানবিক করিডোর নিয়ে সরকারের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া। তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই। জাতিসংঘ উদ্যোগ করে তাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। জামায়াতের আমিরও তার ফেসবুক পোস্টে দাবি করেন, মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয়, এর সাথে রাষ্ট্রের নিরাপত্তা জড়িত। বিষয়টি একইভাবে দেখছেন জাতীয় নাগরিক পার্টিও। এই ইস্যুতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি দলটির। এই সরকার তো আসলে দীর্ঘদিন ধরে থাকার আসলে তার এখানে আপনার স্বাভাবিকভাবে এটা সংস্কার এবং বিচার এবং তারপর নির্বাচন দিয়ে তাকে চলে যেতে হবে। তো এখন তারপরে যে সরকার আসবে, সেই সরকার এখন যে সরকার, এই সরকারের সিদ্ধান্তের ধারাবাহিকতা রক্ষা করতে পারবে কিনা এটা নির্ভর করছে এই সরকার রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রসেসের মধ্য দিয়ে এবং সেনাবাহিনীর সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে কিনা। এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেন, রাখাইনে ত্রাণ পৌঁছে দিতে সম্মত বাংলাদেশ, তবে মানবিক করিডোর স্থাপন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। শুরুতেই জনাব রোকন, আপনার কাছে আসতে চাই। এই যে মানবিক করিডোর, এই বিষয়টা কি, সেটা কিভাবে কাজ করবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাখাইনের নিয়ন্ত্রণ আসলে কারা কারা এই অনুমতিটা দেবেন সেখান থেকে, এবং জাতিসংঘের সাথে বাংলাদেশের যে একটা সমঝোতা হওয়া কথা বলা হচ্ছে, সেটা হলে বাংলাদেশের উপরই বা এটার কি প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে মানবিক করিডোরের যে কথাটা আমরা শুনতেছি, এটা গত নভেম্বর থেকেই শুনছি। যখন বুথিডং শহর পতন হলো, সেখানে একটা মিয়ানমার সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল, সেটার পতন যখন হলো, এটা বাংলাদেশ সীমান্তে একেবারে, তখন থেকে এই আলোচনাটা হচ্ছিল যে আরাকান আর্মির সঙ্গে কীভাবে যোগাযোগ হতে পারে। তারপর আমরা ডিসেম্বরে একটা আলোচনায় প্রথম, এখন যিনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা আছেন উনিও সবাই ছিলেন, সেখানে প্রথম আলোচনাটা উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে যে মানবিক করিডোর জাতিসংঘকে চাইছে দেয়া যেতে পারে। পরে আমরা মার্চে জাতিসংঘ মহাসচিব আসলেন। তো এখন পররাষ্ট্র উপদেষ্টা বললেন 2 দিন আগে যে বাংলাদেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখানে 3টা দিক দেখার আছে। একটা হচ্ছে যে মানবিক করিডোর ছাড়াই আরাকানে বাংলাদেশ সম্পৃক্ত হতে পারে। সেটা আরাকান আর্মি যেহেতু 90% এলাকা তাদের দখলে, শুধুমাত্র যে আকিয়াব বা সিত্তয়ে যেটাকে বলে এখন, তো সেইটা এবং আরও 2টো টাউনশিপ, 17টা টাউনশিপ আছে রাখাইনে, এর মধ্যে 14টা এখন আরাকান আর্মির দখলে, 3টা টাউনশিপ শুধু আছে মিয়ানমার আর্মির। তো ফলে তাদের সঙ্গে যোগাযোগটা হতে পারে, মানবিক সহায়তা এবং ব্যবসা বাণিজ্য এগুলো হতে পারে। দ্বিতীয় হচ্ছে যে যদি আমরা এইটার করিডোরটা দেই, তাহলে এখানে অন্তত 3টা পক্ষ থাকতে হবে, মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং বাংলাদেশ। আর ওভারসি করতে হবে জাতিসংঘকে। আমাদের আরেকটা মনে রাখতে হবে যে জাস্ট মিয়ানমারের ওপাশে একটা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে চীন, তারা একটা গুরুত্বপূর্ণ পক্ষ মিয়ানমারের ক্ষেত্রে। তো এই ফলে এর ভূরাজনৈতিক দিকটা হচ্ছে সবগুলো মিলে আমাদের করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে রাজনৈতিক মানবিক করিডোর
প্রকৃতিটা কি হবে, সেখানে কি কাজে এটা লাগবে? এইটা মানবিক করিডোরটা কিছু উদাহরণ আছে, যেমন আমরা দেখেছি বসনিয়া হার্জেগোভিনার যখন যুদ্ধ হলো 93 সালে, তখন সেখানে আমরা দেখেছি যে এটা করেছে যে 3টা এলাকা, এই 3টা এলাকা নিরাপদ জোন, এখানে জাতিসংঘ থেকে ত্রাণ দেয়া হবে এবং এখানে কোনো পক্ষই হামলা করবে না, এরকম একটা হয়। আমরা এই আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যে যুদ্ধটা হলো সর্বশেষ 2023 সালে, তো সেখানে আমরা দেখেছি যে এনক্লেভ ছিল একটা আর্মেনিয়ার, সেখান থেকে আজারবাইজানের, সেখান থেকে আর্মেনিয়ান লোকরা মূল আর্মেনিয়াতে চলে আসবে। তো 6 কিলোমিটার একটা এলাকা, এই রাস্তাটা কেউ হামলা করবে না, তারা যেতে পারবে, এবং তখনকার রাশিয়ান সেনাবাহিনী এটাকে পাহারা, 2 রকম। থার্ড আমরা একটা দেখেছি যে এখন যেটা কঙ্গোতে একটা হিউম্যান করিডোর চলছে, যে সেনাবাহিনী এবং বিদ্রোহী বাহিনী 2 পক্ষের মধ্যে যুদ্ধ চলছে, কিন্তু যারা এই 2 পক্ষের এলাকা ছেড়ে অমুক রাস্তা দিয়ে চলে যাবে থার্ড অংশে কঙ্গোর, তাদেরকে হামলা করা হবে না। এরকম করে 3টা উদাহরণ আমাদের আছে যে মানবিক করিডোরগুলো এরকম হয়। বাংলাদেশের ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে, যদ্দূর পাবলিকলি আলোচনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা ত্রাণ দেয়া হবে ওখানে, যে আরাকানের মধ্যে যেহেতু অন্য ফুড সাপ্লাই চেইনগুলো বন্ধ করে দিছে আরাকান মিয়ানমার আর্মি, ফলে আরাকানে খাদ্য সংকট দেখা দিতে পারে, জাতিসংঘ বলছে সেখানে ত্রাণ এবং পুনর্বাসন সামগ্রী পৌঁছানোর জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এর আগের কোনো হিউম্যানিটেরিয়ান করিডোর, মানবিক করিডোর এর সামরিক সংস্পর্শ বাঁচিয়ে চলতে পারেনি শেষ পর্যন্ত। আপনার সবচেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় যে ম্যাসাকার, সেটা কিন্তু ওই বসনিয়া হার্জেগোভিনায় একটা মানবিক করিডোরেই হয়েছে। আমরা দেখেছি যে আপনার আজারবাইজান এবং আর্মেনিয়া যেটা, সেটা পরে ওয়ার্ক করেনি, সেখানে যুদ্ধ লেগে গেছিল প্রথম যখন 89 সালে হয়, এইবার ঠিক মতো হয়েছে। এমনকি ইউক্রেন রাশিয়ায় সর্বশেষ জাতিসংঘ প্রস্তাব করেছিল যে কুর্স্ক রিজনে, যেটা ইউক্রেনের দখলে ছিল, সেখান থেকে যাতে বেসামরিক লোকজন চলে যেতে পারে, সেইটা রাশিয়া রাজি হয়নি শেষ পর্যন্ত। তো ফলে এর ভূরাজনৈতিক দিকটা হচ্ছে যে যদি আমরা মানবিক করিডোর দেই, সেটা শেষ পর্যন্ত সামরিক দিকে টার্ন করার নজির গোটা দুনিয়ায় আছে। এখানে আমরা এখনো দেই নাই, কিন্তু যেখানে যেখানে দেয়া হয়েছে সেখানে এটা বেসামরিক থাকতে পারেনি, মানবিক থাকতে পারেনি। তৃতীয় যেটা বলি যে সেক্ষেত্রে বাংলাদেশ যদি দেয়, সেক্ষেত্রে কি বাংলাদেশের সেনাবাহিনীরও সেখানে উপস্থিতি থাকার প্রয়োজন হবে? বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘ বলছে যে তারা এটা ওভারসি করবে। জাতিসংঘ মানে হচ্ছে যে আপনার নিরাপত্তা পরিষদের সদস্যগুলোকে লাগবে যারা ওভারসি করতে পারে। চীনের কনসেন্ট অবশ্যই লাগবে, সে একই সঙ্গে তো জাতিসংঘ স্থায়ী পরিষদের সদস্য। আবার এইটা মিয়ানমার আর্মি যাতে এতে আকাশপথে হামলা না করে, তারা এখনও রাখাইনে কোথাও কোথাও হামলা করতেছে, সেই নিশ্চয়তা আসতে হবে মিয়ানমার আর্মির কাছ থেকে, জান্তার কাছ থেকে। 3টা পক্ষ, বাংলাদেশ, আরাকান আর্মি, মিয়ানমারকে লাগবে, একই সঙ্গে জাতিসংঘের তত্ত্বাবধান এবং নিরাপত্তা পরিষদের বিশেষ করে চীনের সম্মতি লাগবে, আমি যতদূর বুঝি। আচ্ছা, 3 নম্বরটা বলি আমি, যে রাজনৈতিক ঐক্যমত্যের দরকার আছে এই ধরনের করিডোর দিতে গেলে। আগে যেখানে যেখানে দিয়েছে সেখানে রাজনৈতিক পক্ষগুলো তারা একটা ঐক্যমত্যতে পৌঁছায় যে আমরা এটা চালু করব, সেটাও লাগবে, সেটা জরুরি। এই প্রসঙ্গে জনাব আশরাফ কায়সার আপনার কাছে আসতে চাই। বিএনপি, জামাত, এনসিপি সবাই এই ব্যাপারে জাতীয় স্বার্থের কথা আগে চিন্তা করার কথা বলছেন। এই মুহূর্তে বাংলাদেশ নিজেও একটা বড় ধরনের পরিবর্তন, সংস্কার, সামনে নির্বাচন, সবকিছুর মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য আসলে এই ধরনের মানবিক করিডোরে অন্তর্ভুক্ত হওয়াটা এই মুহূর্তে কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? দেখুন, প্রথমত আমাদের নিজেদের অভ্যন্তরীণ অনৈক্যের বিষয়গুলো রয়েছে, সংস্কারের বিষয় রয়েছে, নির্বাচন কবে হবে, কখন হবে, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এবং আমরা 3টি বড় দল, এনসিপিকে যদি আমরা নতুন কিন্তু বড় দল মনে করি, 3টি বড় দলের অনেক ক্ষেত্রে ভিন্ন মত দেখতে পাচ্ছে। আপনি জানেন যে আমাদের একটি ঐক্যমত্য কমিশনও কাজ করছে। কাজে আমাদের নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক অনৈক্য রয়েছে, ভিন্নমত রয়েছে, নির্বাচনের অনিশ্চয়তা রয়েছে। এগুলো আরেকটি বাস্তবতা রয়েছে যে আপনার এখানে প্রায় 15 লক্ষ কম বেশি রোহিঙ্গা রয়েছে এবং তারা অনেক বছর ধরে আছে। কাজে আপনি তাদেরকে শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছেন, সেখানে আপনার জাতিসংঘের অর্থ নিশ্চিত করতে হচ্ছে আপনাকে। তার সাথে যুক্ত হবে আপনি যদি মানবিক করিডোর অথবা ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন, এবং এটি হলো তখন তৃতীয় আরেকটি ফ্রন্ট। এখন বাংলাদেশকে এক অর্থে জাতিসংঘের কথা শুনতে হবে বা বুঝতে হবে যে কতটা মানবিক এই কলটি। আপনি মনে রাখবেন যে মিয়ানমারের পরিস্থিতিতে বড় অনেক শক্তির কিন্তু ডিফারেন্ট এজেন্ডা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কি চায় মিয়ানমারে,
এবং সেটা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অনেক সময় জাতিসংঘের নামেও কিন্তু কোনো কোনো অঞ্চলে প্রবেশ করে। চীনের ভূমিকা কি? তাদের তো নিশ্চয়ই দুইটি ডিফারেন্ট মত রয়েছে। আবার আরাকান আর্মি আরাকান দখল করে রাখলেও আর পুরো মিয়ানমারে তো মিয়ানমার আর্মির কর্তৃত্ব রয়েছে। কাজেই আরেকটা জিনিস হচ্ছে যে স্বল্প মেয়াদে আপনি ত্রাণ বিতরণের জন্য একটা করিডোর খুললেন অথবা বিতরণে রাজিও হলেন, সহযোগিতাও করলেন, কিন্তু ইতিহাস বলে এগুলো স্বল্প মেয়াদে আর থাকে না, এটি দীর্ঘমেয়াদে চলে যায়। আপনি আমাদের দেশে রোহিঙ্গাদের দেখুন, প্রায় 2 যুগ হয়ে গেছে। কাজেই এটি জাতীয় ঐক্যমত্য ছাড়া সরকারেরও উচিত হবে না রাগঢাক করা, একা বিষয়টিকে ডিল করা। যেমন আমরা আজকেই দেখতে পেলাম শফিকুল আলম বললেন যে ত্রাণের কথা হয়েছে, করিডোরের কথা হয়নি। তহিদ হোসেন বলেছেন করিডোরের কথা হয়েছে, এবং খলিলুর রহমানও কিছু বলছেন। আমরা 3 জনের থেকে 3 ধরনের বক্তব্য পেলাম। এটি মানে খুবই অনাকাঙ্ক্ষিত, বিশেষ করে এরকম একটি সময়ে। কাজে আমরা মনে করি যে সব দলকে ডেকে বিষয়টি পরিষ্কার করা উচিত এবং একটি জাতীয় সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনার আরাকান আর্মির সাথে মনে রাখতে হবে যে একটা নন স্টেট শক্তির সাথে কিন্তু আপনি ডিল করতে যাচ্ছেন, এবং নন স্টেট শক্তিদের কিন্তু ডিফারেন্ট অবজেক্টিভ থাকে। তারা প্রথমত মানে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তাদের সাথে আপনি ডিল করার জন্য তাদের গ্যারান্টি কি পাচ্ছেন, হু আর দে রিয়েলি। আপনি যে ত্রাণের কথা বলছেন এটি কি তাদের হাত দিয়ে যাবে, নাকি এটি ইন্ডিপেন্ডেন্ট জাতিসংঘ এনশিওর করবে? জাতিসংঘের কি সেই লোকবল আছে, নাকি তারা বাংলাদেশ থেকে লোকবল নিবে? তারপরে এটি একটি যুদ্ধ অঞ্চল, মানে প্রতিদিন সেখানে যুদ্ধ হচ্ছে। কাজে বাংলাদেশ সেনাবাহিনীর অন্তর্ভুক্তি ছাড়া আপনি কি এই করিডোরের কোনো সামরিক নিশ্চয়তা পাবেন? কাজে আমাদের জাতীয় নিরাপত্তা কিন্তু এর সাথে যুক্ত, এবং আমাদের জাতীয় নিরাপত্তা শুধু সামরিকভাবে না, অসামরিকভাবেও আমাদের অনেক ধরনের খাদ্যের নিরাপত্তা ইত্যাদি নিরাপত্তার বিষয় রয়েছে। আমাদের একটি রাজনৈতিক দলকে আমরা চাইনিজ ডেলিগেটদের সামনে কথা বলতে গিয়ে বলতে শুনেছি যে তারা রাখাইনদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র চাচ্ছেন ওই অঞ্চলে। কাজেই সেখানে আবার রাখাইনরা আরাকান আর্মি দ্বারা সমাদৃত না, বরং আরাকান আর্মি যত এলাকা দখল করছে বাংলাদেশে রাখাইন শরণার্থী তত বাড়ছে, রোহিঙ্গা শরণার্থী তত বাড়ছে। কাজেই একটি রাজনৈতিক দল যখন এই কথা বলে তার সাথেও আমাদেরকে বসার বিষয় রয়েছে যে তারা আলাদা করে গিয়ে এরকম একটি কথা বলল, এবং আপনি চাইনিজ মনোভাব বোঝার চেষ্টা করেন। তারা কি সত্যিই চায় যেখানে মুসলিম অধ্যুষিত আরেকটি রাষ্ট্র দাঁড়াক মিয়ানমারের ভেতরে? কাজে এই জিনিসটা আমরা যেন মানে অন্যকে না জানিয়ে দ্রুত করে ফেলে একটা ক্রেডিট নেই অথবা ডিসক্রেডিট নেই, যাই করি সেটা যেন না হয়। দেখুন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না এরকম একটি যুদ্ধ অবস্থা অথবা এরকম একটি 3টি বা 4টি পক্ষের সাথে সমঝোতা করে এরকম গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত নেওয়া। এই সিদ্ধান্ত কিন্তু আগামী 20 বছরও চলতে পারে। তখন পরবর্তী সরকারগুলো কিন্তু দায় দিতে পারবেন যে আমাদের সাথে কোনো আলোচনা ছাড়া করা হয়েছে। আমার মনে হয় না এটি করা উচিত। আরও একটি কারণে আপনি জানেন, সাউথ এশিয়া এখন রীতিমতো একটা হটবেড। ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় লাগে লাগে অবস্থা। কাশ্মীরের যে রহস্যময় ঘটনাটি ঘটেছে সেটি ভারতীয় রাজনীতিতে কতটা সুবিধা দিচ্ছে বিজেপি সরকারকে, মোদিকে, সেটি দেখার বিষয় রয়েছে। আপনি জানেন গত 9 মাস ধরে বাংলাদেশের সাথে ভারতের অঘোষিত যুদ্ধ চলছে, মানে সামরিক যুদ্ধ না হয়ে প্রোপাগান্ডার যুদ্ধ, মিথ্যাচারের যুদ্ধ। আমাদের সাথে কার্যত কূটনৈতিক সম্পর্ক নেই বললেই চলে। দু দেশের নাগরিকরাই ভিসা পাচ্ছেন না, এবং আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেল, রেল প্রকল্প বাতিল হয়ে গেল। আপনি যদি অর্থনীতির দিক থেকে দেখেন, নাগরিক চলাচলের দিক থেকে দেখেন, ভারতের সাথে আমাদের অচল অবস্থা চলছে। সেখানে ভারতের ভূমিকা কি হবে এরকম একটি ফ্রন্টে? লাস্ট যে অংশটির কথা আমি বলতে চাই সেটি হচ্ছে যে পলাতক শক্তি ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ছড়িয়ে আছে। আপনি কিভাবে জানবেন যে এই অস্থিরতার সুযোগে তারাও কিছু অস্ত্রপাতি নিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়বে না? কাজে দেখুন, এখানে মুখ চেনা খুব কঠিন। অনেক লোক মুখোশ পরে থাকতে পারে, তাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য এজেন্ডা থাকতে পারে। আমি কিন্তু মনে করছি যে খালি চোখে এই বিষয়টিকে যেরকম মনে হচ্ছে বিষয়টি একেবারেই তা না। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে পর্যায়ে আসি। ভারতের রাখাইন অঞ্চলে বেশ বড় ধরনের বিনিয়োগ আছে, চীনেরও রয়েছে। এই অঞ্চলে যুদ্ধাবস্থা, সেখানে আরাকান আর্মির সহায়তায় মানবিক করিডোর করার যদি চেষ্টা করা হয়, তাতে ভারত, চীন এবং মিয়ানমারের জান্তা শক্তি, তাদের আসলে প্রতিক্রিয়াটা কি হতে পারে? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা। ভারত অনেক পরে জানতে পেরেছে যে এরকম একটা যোগাযোগ হয়েছে। মার্কিনিরা বাংলাদেশের সহযোগিতা চেয়েছে, আর জাতিসংঘের সেক্রেটারি জেনারেলও বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে এই আরাকানে
পদার্পণ করা, ফুটহোল্ড এস্টাবলিশ করা, এটা ভারত একটা নেগেটিভ রিয়াকশন হয়েছে। চীনের ব্যাপারটা অবশ্য এখনো নিশ্চিতভাবে বলা যায় না। আমার কথা হচ্ছে যে এটা নিতান্তই এই যে বেসামরিক সহযোগিতা দেওয়া, এটা না। এটা সত্যি যে মার্চের দিকে ফ্যামিন কন্ডিশনস ঘটবে রাখাইনের ইন্টেরিয়রে, যেখানে বেশিরভাগই রাখাইন পপুলেশন রয়েছে, এটা প্রেডিক্ট করা হয়েছিল। এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের সাথে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যে আলাপচারিতা হয়েছে, এবং পরবর্তীতে আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চিফের সাথে যে আলাপ করেছে, আমার ধারণা তার মধ্যেই প্রসেসটা ফলপ্রসূ হয়েছে যে বাংলাদেশকে এইখানে মায়ানমারে একটা ফুটহোল্ড রাখার ব্যবস্থা করা হবে। এবং এর চূড়ান্ত বাস্তবায়নের প্রক্রিয়া হয়েছে যখন প্যাসিফিক ডেপুটি কমান্ডার ঢাকায় আসলো এবং ঢাকায় এসে সেনাবাহিনী প্রধানের সাথে আলোচনা করলো। এরপরেই কিন্তু মোটামুটি জানাজানি হয়ে গিয়েছে যে বাংলাদেশের একটা এখন এটাও কিন্তু মোটামুটি জানাজানি হয়েছে যে বাংলাদেশ থেকে 3টা ডিভিশন যাবে। এই যে সাহায্য প্রক্রিয়া পৌঁছে দেয়া, এটার জন্য ট্রান্সপোর্টেশনের দরকার হবে, একটা প্যাসেজ দরকার হবে। যদিও এখন ডেপুটি প্রেস সেক্রেটারি কিছুক্ষণ আগে আরেকটা টেলিভিশন শোতে আলোচনা হচ্ছিল, বলছে যে ফরেন সেক্রেটারি নাকি ভুল বলেছে, এই করিডোরের কথাটা বাদ দিয়েছে, বলছে যে সাপ্লাইজ পৌঁছে দেয়া। এখন যাই হোক, এগুলো তো শব্দচয়নের ব্যাপার। সাপ্লাই যদি আপনি পৌঁছাতে চান, ল্যান্ড রুটে গেলে তো একটা রাস্তা তো থাকতে হবে। এই রাস্তা পরিচালনা করার ব্যাপারে শোনা গিয়েছে যে বাংলাদেশের 3টা সামরিক বাহিনীর ডিভিশন, একটা হচ্ছে যে এই যে চিটাগংয়ের 24 ইনফেন্ট্রি ডিভিশন, সিলেটে 10 ইনফেন্ট্রি ডিভিশন, আর রামুর 17 ইনফেন্ট্রি ডিভিশন। এদের প্রচুর প্রস্তুতি রয়েছে, পিস কিপিংয়ের অভিজ্ঞতা রয়েছে, পিস এনফোর্সমেন্টের অভিজ্ঞতা রয়েছে। এবং আমার মনে হয় এটা ওই বার্মা অ্যাক্টের একটা অংশ, যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা চেয়েছে যে আলটিমেটলি রোহিঙ্গাদের যদি ফেরত পাঠাতে হয় মায়ানমারে, তাহলে বাংলাদেশের নিজের সামরিক সামর্থ্যের মাধ্যমে একটা ভূমিকা থাকবে। কেননা আরাকান আর্মি এতখানি বেঁকে বসেছে। আরাকান আর্মি একসময় রাজি ছিল যে রোহিঙ্গাদের তারা ফেরত নিয়ে নেবে, এখন তারা রোহিঙ্গা নামও ব্যবহার করে না, এবং সরাসরি আরাকান আর্মি নিজেদের দাবি করছে যে কট্টরপন্থী বুদ্ধিস্ট অ্যান্টি মুসলিম তারা। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তাদের দুইজনেরই ঐক্যমত হয়েছে যে এখানে যদি বাংলাদেশের সামরিক সেনাবাহিনীর একটা কোর, 3টা ডিভিশন মানে প্রায় 25,000 সৈন্য, যে যা কিনা সংখ্যার দিক থেকে আরাকান আর্মির চেয়েও বেশি। আরাকান আর্মি টোটাল স্ট্রেংথ হচ্ছে অ্যাবাউট 20,000 আর এটা যদি সত্যি হয় তাহলে এই যে রিসোর্সেসগুলো পৌঁছে দেবে, সেখানে ভারতের কট্টর আপত্তি রয়েছে। ভারত বাংলাদেশে এখানে প্রচার কার্য শুরু করে দিয়েছে, কেন বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর হবে, বাংলাদেশ বলির পাঠা হবে, এরকম একটা ন্যারেটিভ তৈরি করার ব্যাপারে ভারত শক্ত ইনিশিয়েটিভ নিয়েছে। তবে এতে বাংলাদেশের লাভটা কি হবে? বাংলাদেশের লাভ হচ্ছে এই যে এতগুলা বছর ধরে আমরা মায়ানমার শাসকদের উপর আস্থা রেখেছি, সেটা কোনো কাজে দেয়নি। চীনের সাথে আমাদের এখন একটা গভীর বন্ধুত্ব হয়েছে, কিন্তু চীনেরও সাহায্য প্রক্রিয়া রাখাইনদের রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে অনেকটা নির্ভর করছে আরাকান আর্মির বিহেভিয়ারের উপর। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রই আরাকান আর্মির উপর তার যে প্রভাব রয়েছে এবং তার মাধ্যমে বাংলাদেশের এই দায়িত্ব নেয়ার ফলে যেটা ঘটতে পারে, যে আমরা দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আগামী বছরের মধ্যে বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরত পাঠাবে। এই যে ফেরত পাঠাবার কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা আসছে কেননা বার্মা অ্যাক্ট ইমপ্লিমেন্টেড হচ্ছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যে এই অঞ্চলে তার যে সমুদ্রের রিসোর্সেসগুলা, সেখানে একচ্ছত্র চীনের ডমিনেশন থাকবে না, আমেরিকার ভাগও থাকবে। এবং সেখানে বাংলাদেশের রোহিঙ্গারা যদি এই অঞ্চলটায় রিহ্যাবিলিটেটেড হয়, তাহলে আরাকান আর্মিকে চাপ দিয়ে
এবং বাংলাদেশের সামরিক বাহিনীর উপস্থিতির মাধ্যমে এটা সম্ভব হবে যে আরাকান আর্মি শেষ পর্যন্ত রোহিঙ্গা আর রাখাইনদের কোএক্সিস্টেন্স আরাকানে মেনে নিতে বাধ্য হবে। কেননা ভলেন্টারিলি এটা কখনো সম্ভব হবে না। ভলেন্টারিলি করতে যাওয়া মানেই আরাকান আর্মি বাংলাদেশের উপর আরও বেশি পাল্টা চাপ সৃষ্টি করবে। এছাড়াও আরাকান আর্মির যে বিহেভিয়ার গত কয়েক মাসে, এটা হাইলি আনপ্রেডিক্টেবল, ইরেটিক এবং বাংলাদেশের জন্য ক্ষতিকর। তারা মনে করে যে এই রাখাইন অধ্যুষিত বাংলাদেশের অঞ্চলগুলির উপর তাদের একটা অধিকার রয়েছে, ঠিক যেমনটা ওই পাঠান পাখতুনরা পাকিস্তানের অভ্যন্তরে যেমন অধিকারের কথা চিন্তা করে। এই প্রক্রিয়াকে যদি নিবৃত্ত করতে হয় তাহলে সামরিক বাহিনীর কোনো না কোনো একটা স্টেজে যে আরাকান আর্মির এই ধরনের চিন্তাধারা একে নিবৃত্ত করতে হবে। আর রোহিঙ্গারা এখন সামরিক শক্তি অর্জন করছে, তাদের সেকেন্ড জেনারেশন যারা, তারা কিন্তু আগের মতো ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল না। সেকেন্ড জেনারেশন রোহিঙ্গারা এখন মিড-20s, তাদের বয়স 30-এ, এবং তারা শত শত যাচ্ছে আরাকানের ভিতরে যুদ্ধের ট্রেনিং নিতে। এটা আশা করা যায় যে বছরখানেকের ভিতর রোহিঙ্গা ফাইটিং ফোর্স ডেভেলপ করবে, এবং তারা যদি বাফার হিসাবে প্রতিষ্ঠিত হয় আরাকানের এই কোস্ট লাইনে, তাহলে বাংলাদেশের জন্য এটা আরাকান আর্মির সাথে সীমান্ত ভাগাভাগি না করে রোহিঙ্গা ফাইটিং ফোর্সকে পেতে পারে একটা নিবারক হিসাবে। এটাই লাভ। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা কাশ্মীর সহ ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। ফিরে আসবো জনাব আশরাফ কায়সার আপনার কাছে। ভারতের প্রসঙ্গে আসতে চাই। পেহেলগামে হামলার পর থেকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সেখানে গুজরাটেই 6,000-এর বেশি মানুষকে আটক করা হয়েছে। বলা হচ্ছিল তারা বাংলাদেশি, এখন দেখা যাচ্ছে তারা অধিকাংশই ভারতীয় মুসলমান। এর পাশাপাশি কাশ্মীরের ছাত্রছাত্রীরা ভারতের বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছেন, এবং ভারত জুড়েই আসলে ইসলাম বিদ্বেষের একটা নতুন ঢেউ হয়তো উঠেছে। বাংলাদেশের ব্যাপারে এতদিন ধরে ভারত হিন্দু বিদ্বেষের কথা বলে আসলেও ভারতে এই মুহূর্তে যা চলছে সেটা নিয়ে আসলে ভারতের ভেতরেই অনেকে এই মুহূর্তে প্রশ্ন তুলছেন। ভারতের ঘটনা আসলে বাংলাদেশ থেকে কিভাবে বিশ্লেষণ করা উচিত, বাংলাদেশের আসলে কি করার রয়েছে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে? দেখুন, বিজেপি সরকার বা নরেন্দ্র মোদী বা অজিত দোভাল, এই লোকগুলো কিন্তু ধর্মীয় বিষ ছড়িয়ে রাজনীতি করেন, ক্ষমতায় থাকেন এবং আগামীতেও থাকার চেষ্টা করছেন। আপনি দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের একটাই পৃথিবীকে বলার, সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন। কেননা ভারত পৃথিবীর হিন্দুদের নেতা হতে চায়, এবং হিন্দু স্বার্থ যেখানে আছে সেখানে সেটা রিয়াল হোক অথবা আনরিয়াল হোক, কোথাও যদি প্রবলেম না থাকে তাকে প্রবলেমটা বানাতে হয়, যাতে করে দুই দিকেই তার একটা ফল সে পায়। অভ্যন্তরীণ রাজনীতিতে পায়, নির্বাচনের সময় পায়, এবং পশ্চিমা বিশ্বের কাছে গল্পটা বলতে সুবিধা হয় যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। ভারতে মুসলমানদের উপরে যা করা হচ্ছে, আমি বলবো ভারতের প্রতিবেশীরা এখন পর্যন্ত সেটিকে প্রকাশ্যে বলছে না। ধরেন ওয়াকফ আইন যেটি করা হয়েছে, আপনি কি পারবেন কোনো মন্দিরের আপনি শেয়ার হোল্ডারদের মধ্যে বা তার বিচার বিবেচনার সময় একজন মুসলমান অন্তর্ভুক্ত হবে? কিন্তু ভারতে নতুন আইন করা হয়েছে যে মুসলমানদের যে ওয়াকফ স্টেটগুলো, সেখানে কিন্তু হিন্দু বা অন্য ধর্মের রিপ্রেজেন্টেটিভরা থাকতে পারবেন, এবং এটি পুরোটাই করা হয়েছে তার ইকোনমিক ব্যাকবোনটা ভেঙে ফেলার জন্য। এর আগে দেখবেন আপনি নির্বাচনের আগে বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ভারতের নরেন্দ্র মোদী এবং তার দলবল এসে ক্যাম্প করার কথা বলেন, যে আমরা যদি নির্বাচনে বিজয়ী হব মুসলমানদেরকে এই কনসেন্ট্রেশন ক্যাম্পে রাখা হবে এবং বাংলাদেশিদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে। নির্বাচনের পরে কিন্তু সেটি নিয়ে আর খুব একটা উচ্চবাচ্য হয় না, এবং আমরা অমিত শাহকে দেখেছি এই কাজে সবচেয়ে বেশি কথা বলতে। এই যে বাংলাদেশের গত 9 মাসে আপনি ভারতের ভূমিকা যদি দেখেন, কোনো দেশ 15 বছর একটি গণতান্ত্রিক দেশকে এতটা নির্বাচনী ব্যবস্থার দুর্বল করেছে, নির্বাচনগুলোর কারসাজিতে ভূমিকা রেখেছে, বিরোধী দলকে সিএমএইচে ভর্তি করেছে, অথবা ডেকে নিয়ে গেছে, ফিরে আসার পরে উনি ভাষা হারিয়ে ফেলেছেন, এগুলো কি আপনি বিশ্লেষণ করতে পারবেন পৃথিবীতে? তার মানে ভারত আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটা গোয়েন্দাগিরির ভেতর দিয়ে, সেটা সরকার টু সরকার যোগাযোগের ভিতর দিয়ে, এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার মতো কাজ করেছে।
এখন 9 মাসে আমরা যেটা দেখলাম যে হেন সুযোগ নাই যে পুনর্বাসন করা আগের শক্তিগুলোকে, বা কালচারাল ফ্রন্টে অথবা মিডিয়াতে ভারত একইভাবে চেষ্টা করছে। এখন তার দেশের ভেতরে যা ঘটছে মুসলমানদের সাথে, হঠাৎ করে জানা গেল যে বাংলাদেশি গ্রেফতার হয়েছে 1000, কিন্তু পরে দেখা গেল এটা তার নিজের নাগরিক। কলকাতাতে যাদেরকে বলা হয়, আসামে যাদেরকে বলা হয়, ত্রিপুরাতে যাদেরকে বলা হয়, সবাই কয়েক দশক বা 10 দশক ধরে ভারতের নাগরিক। কাজেই ভারত এটিকে একটি রাজনীতির খেলা হিসাবে নিয়েছে এবং সেই রাজনীতিতে বিজেপি ভালো ফলাফল করে, যদিও গত নির্বাচনে এই হিন্দু কার্ডটি অতটা জমে নাই। যেমন আমাদের দেশে তার যে সংখ্যালঘু কার্ড, সেটা কিন্তু এই দেশেও জমে নাই, পশ্চিমা বিশ্বেও জমে নাই। কেননা কোথাও গিয়ে তারা আসলে ঠিক তথ্য খুঁজে পায়নি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। এখন আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেখুন, আমাদের একটি নাজুক সময় যাচ্ছে, যেই সময়ে সরকারটি অন্তর্বর্তী সরকার, নির্বাচিত প্রতিনিধি নেই, এবং আপনার জন্য দুটি ডিস্টার্বিং ফোর্স আছে। একটি হচ্ছে ভারত নিজেই এবং তার প্রোপাগান্ডা এবং তার কূটনৈতিক যোগাযোগ, আরেকটি হচ্ছে পলাতক শক্তি যারা মূলত ভারতেই অবস্থান করছেন। সো এই দুটি শক্তিকে আপনি নজরে রাখতে হবে যখন আমরা মিয়ানমারের ব্যাপারে সিদ্ধান্ত নিব। এমনকি পাকিস্তানের সাথে ভারত যে উত্তেজনা তৈরি করতে চাচ্ছে বা করছে, অনেকটা হয়ে উঠেছে প্রায়, সেই জায়গাতেও আমাদের অবস্থান কি হবে। কেননা আমরা যুদ্ধ শুধুমাত্র যুদ্ধের কারণেই হয় না, রাজনৈতিক কারণেই মূলত হয়। কাজে এই জায়গাটিতে সতর্ক থাকার বিষয় রয়েছে। আমি বলবো 54 বছরের মধ্যে বাংলাদেশ প্রথম ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যে ওয়ারিড, এটি কিন্তু প্রকাশ করেছি। আমরা বলেছি যে সেখানে মুসলমানদের উপরে কি আচরণ করা হচ্ছে, এটি কন্টিনিউয়াসলি বলতে হবে। কারণ আপনার 20 কোটি 22 কোটি মুসলমান, তার ব্যাপারে আপনি আমরা একই ধর্মের বলে কথা বলবো না, প্রতিবেশী বলে কথা বলবো না, কই ভারত তো সেই আচরণ করছে না। ভারত তো মানে পশ্চিমা বিশ্বের কাছে পরিষ্কার বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু তার দায়িত্ব এবং তার দুশ্চিন্তা। কাজে আমাদেরকে এই চাপটি অব্যাহত রাখতে হবে পাল্টা চাপ হিসাবে। আমি কিন্তু কাশ্মীর ঘটনায় পাকিস্তানের ভূমিকার কথা বলবো যে তারা কিন্তু তদন্ত চাচ্ছে, তারা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত, এমনকি জাতিসংঘের তদন্ত চাচ্ছে, সহায়তার কথা বলেছেন। এখন ভারতে যেই ঘটনা ঘটছে, আপনি কাশ্মীরি পরিচয় কিংবা মুসলমান পরিচয়, এই পরিচয়গুলো ভারতে একটি মারাত্মক সমস্যা তৈরি করেছে। তার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু অগ্নিগর্ভ। আপনি জানেন যে নট অনলি বিজেপি সরকার, কংগ্রেস সরকার কিন্তু তার ন্যাশনাল সিকিউরিটি থ্রেট বলেছিল মাওয়িস্টদেরকে, এবং সেটি করে আপনার এই পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু আদানি ঢুকানো হয়েছিল, খনিজ সম্পদ লুট করা হয়েছিল। সো ভারতের একটা সাংঘাতিক অভ্যন্তরীণ রাজনৈতিক এবং নিরাপত্তা টেনশন আছে। সেই টেনশনটার সাথে সে পাকিস্তান ফ্রন্টে এখন জড়াচ্ছে, 9 মাস ধরে বাংলাদেশের সাথে আছে। কাজেই আমাদের খুব ভালোভাবে ভারতকে রিড করতে হবে, ভারতের মাইন্ড রিড করতে হবে এবং তার কৌশল কি করে প্রণয়ন করে। আমি খুব বেশি চিন্তিত যে আমাদের যে পলাতক শাসকবর্গ, সেই সময় গত 15 বছরে এখানে ভারতের যে অপারেটিভসদেরকে আমরা দেখতাম, গোয়েন্দা এবং ডিপ্লোম্যাটিক অপারেটিভস, তারা কিভাবে এখন অ্যাক্ট করছেন। আপনি জানেন যে এই দেশেও এলিটদের একটা অংশ, কালচারাল অঙ্গনের একটা অংশ, রাজনৈতিক অঙ্গনের একটা অংশ, এমনকি বাজারে যারা এখন বিদ্যমান, তাদেরও একটা অংশ কিন্তু মানে ভারতপন্থী রাজনীতি করে অথবা বাংলাদেশপন্থী রাজনীতি না করে বেঁচে থেকেছেন এবং নির্বাচনে গেছেন এবং ক্ষমতায় গেছেন। এদের ব্যাপারেও সচেতন থাকতে হবে, কারণ গত 9 মাসে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোকেও ভারতের ব্যাপারে তাদের অবস্থান কিন্তু পরিবর্তনশীল হতে দেখেছি, এমনকি আওয়ামী লীগের ব্যাপারেও। এটি কিন্তু এখন খুব দুশ্চিন্তার কারণ। এখন আমাদের দেশ যেন তার স্বার্থ নিয়ে এগোতে পারে, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার কাছে আসতে চাই। পশ্চিমবাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ গাজা হয়ে যেতে পারে বলে বলছেন, এবং গাজার মতো ইসরায়েল যেভাবে গাজায় হত্যাযজ্ঞ চালিয়েছে, ভারতেও তারা একই ধরনের কাণ্ড করতে পারেন মুসলমানদের উপর, বা পাকিস্তানের ক্ষেত্রে সেটা করতে পারেন, এই ধরনের ইঙ্গিত তিনি করছেন। ফলে বাংলাদেশে এই ধরনের ঘটনা নিয়ে আসলে চিন্তিত হবার বা এই ক্ষেত্রে আমাদের প্রতিবাদ কতটুকু করা প্রয়োজন, নাকি এগুলো গোনায় নেবার প্রয়োজন নেই, সেটা একটা প্রশ্ন। আর তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে আসলে যুদ্ধ বাঁধার কথা বলা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন। ফলে সেই আশঙ্কা আসলে কতটুকু একটা বড় ধরনের যুদ্ধ বেঁধে যাবার? বাংলাদেশের সাথে না, ভারত এবং পাকিস্তানের মধ্যে। ভারত আর পাকিস্তানের মধ্যে শুভেন্দু অধিকারীকে আমি মোটেও
মানে স্বাভাবিক মানুষ মনে করি না, সে যে মনস্তাত্ত্বিক রুগী একেবারে নিশ্চিত। এবং এটা আমাদের কথা না, এটা ওইখানকার পশ্চিমবঙ্গের বেশিরভাগই স্বাভাবিক রাজনীতিবিদ, কংগ্রেস বা কমিউনিস্ট পার্টি, তারাও একই মত পোষণ করে। একেবারে মানে একসময় সে মমতা ব্যানার্জির দলে ছিল, তারপর সে এই আলাদা হয়ে, এবং সরাসরি টেলিফোন কনভারসেশনেও দেখা গেছে যে কোনো মুসলমান পেয়েছিস, কোনো পেয়েছিস, মানে একদম সরাসরি সাম্প্রদায়িক। লোকটার জন্য দুঃখ হয় যে মানুষ বিকৃত রুচির একদম, এবং সারাক্ষণই সে এই ঘৃণার উপর তার জীবন যাপন করছে। এখন এই বয়সে এসেও আমার মনে হয় না যে খুব বেশি দিন সে স্বাভাবিক থাকবে, হয়তো অ্যালকোহলিকে পরিণত হয়ে যেতে পারে, আমার তাই মনে হয়। তবে আমার যেটা আরও সিরিয়াসলি চিন্তার ব্যাপার হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা, এবং এটা একটা সম্ভাবনা এখন অনেক কমে গিয়েছে গত 2 দিনে। মানে একেবারে ক্রাইসিসের, আমরা যেটা বলি পিক হাই ক্রাইসিস, সেখান থেকে নেমে যাচ্ছে, এখন ক্রাইসিস ম্যানেজমেন্টের স্টেজে আসছে। ভারত পাকিস্তানে আক্রমণ করবে, এটা আমার মনে হয় ভারত সাহস পাবে না। প্রথমত ভারত নিজেই একেবারে মানে ওই যে শাখের করা অবস্থা, ব্যাক অফও করতে পারছে না, কিংবা ওইটাকে সামনে নিতে পারছে। এই যে পানির ব্যাপারটাই যদি ধরি, পানি তো পুরা মুজাফফরাবাদ শহর ডুবিয়ে দিয়েছে। এটা অ্যাবসলিউটলি অসভ্য আচরণ। একটা দেশ যে গ্রেট পাওয়ার অ্যাম্বিশনস রয়েছে, এবং এটা সারা দুনিয়া কিন্তু দেখছে, ওয়েস্টার্ন মিডিয়া দেখছে। তুমি একটা চুক্তি, পানি চুক্তি 60 বছরের, এবং ইন্ডিয়া ইজ বাউন্ড, ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে গ্যারান্টিয়ার, যে একটা নির্দিষ্ট 80% অফ দ্য ওয়াটার টু ফ্লো টু পাকিস্তান, এবং পাকিস্তানের 90% এগ্রিকালচার ডিপেন্ডেন্ট অন দিস ওয়াটার ফ্লো। এমনকি পাকিস্তানের ভিতরে সিন্ধু আর পাঞ্জাবের ভিতরেও পানি যুদ্ধ রয়েছে। বেলাউল ভুট্টো হুমকি দেয় পাঞ্জাবকে, যদি তোমাদের এই ড্যামের প্রজেক্ট উইথড্র না করো, তাহলে আমরা সাপোর্ট উইথড্র করে নেব শাহবাজ শরীফের গভর্নমেন্টের থেকে, এরকম হুমকি দেয়। কিন্তু তারপরও এখন ইউনাইটেড হয়ে গিয়েছে। এখন এই যে ইন্ডিয়া পানির যুদ্ধ শুরু করলো, অ্যাবসলিউটলি এটা পাকিস্তান বলছে যে এটা তো যুদ্ধ ঘোষণার মতো, এবং বাকি বিশ্বও কিন্তু মনে করে যে এটা আসলে একটা যুদ্ধ ঘোষণার মতোই। তারপর আপনার বিচার ছাড়া, এভিডেন্স ছাড়া জাস্ট সরাসরি ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তানি এই কাণ্ড করছে, অথচ পাকিস্তান কিন্তু বারবার বলছে যে সে নিজেই আক্রান্ত। এই তো গতকালই পেশোয়ারে বোমা বিস্ফোরণে প্রায় 26 জনের মতো মারা গেছে। কই, পাকিস্তান তো একবারও বলে নাই যে এটার পিছনে ভারত রয়েছে। কিংবা 2-3 মাস আগে ওই যে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট, বালুচিস্তানের ট্রেন উড়িয়ে করে দিল বোমা মেরে, প্রায় 56 জন লোক মারা গেল। এখন এখানে পাকিস্তান একমাত্র পিটিআই, যেটা খাইবার পাখতুনখোয়ার পাশতুন দল, যা ইমরান খানকে সাপোর্ট করে, এটাই হচ্ছে একমাত্র যে সরাসরি টেররিস্ট মেথডসে বিশ্বাস করে। কিন্তু সেখানেও কিন্তু যত আফগান রেফিউজিজ 80%কে পাকিস্তান সরকার পাঠিয়ে দিচ্ছে আফগানিস্তানে এগেইনস্ট দেয়ার উইল। এবং পাকিস্তান যে টেররিজমের বিপক্ষে টোটালি কমিটেড, তার প্রমাণ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হলো, সব অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সবাই যে পিন্ডিতে খেলছে, লাহোরে খেলছে, করাচিতে খেলছে, একমাত্র ভারত খেলে নাই, এবং এটার জন্য এক্সপোজড হয়েছে। আমার কথা হচ্ছে যে ভারত এই নিজেই নিজের ট্র্যাপে পড়েছে এই ঘটনা। তাহলে যে প্রধানমন্ত্রী যে তাদের সেনাবাহিনীকে অনুমতি দিচ্ছেন অভিযান চালানোর, তার গুরুত্বটা আসলে কিসে? আমি এটাকে মোটেও গুরুত্ব দিই না, বরং পাকিস্তানে এয়ারফোর্সে তাদের যে চাইনিজ সরঞ্জাম রয়েছে, তাদের এয়ারফোর্স অফিসার্সরা এই লেখাগুলো দেখি ওইখানে ওদের, তারা চাচ্ছে আক্রমণ করতে। তারপর আপনার এক রিয়ার অ্যাডমিরাল রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছে, বলল যে আমি নিশ্চিত যে আমাদের ড্রোনসগুলো যদি আমরা একসাথে পাঠাই প্রায় 15টা, তাইলে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্তকে ডুবানো যাবে। বিক্রান্ত কিন্তু এগিয়ে আসছিল আরব সাগর দিয়া। তারপর যখন পাকিস্তান বিমান বাহিনীর প্লেন চেজ করতে, এগুলো কিন্তু জার্মান সোর্স থেকে বেরোইছে, তখন তাড়াতাড়ি ঘাঁটিতে চলে গেছে। আমার কথা হচ্ছে যে কোনো ভারত এগুলো ডিসপ্লে এফেক্ট। বিহারে ইলেকশন হবে, নরেন্দ্র মোদী এখন যুদ্ধ খেলা করে ভাবছে লাভবান হতে, কিন্তু আমার মনে হয় এই পাকিস্তান ভারতের এই যে বর্তমান যুদ্ধের কাছাকাছি যাওয়ার প্রক্রিয়া, এটা নরেন্দ্র মোদীর পক্ষে মোটেও যাবে না। ভারতের সামরিক সরঞ্জামগুলো অনেকাংশেই আউটডেটেড।
রাফেল বিমান মাত্র সে 26টা আরও নতুন ডেলিভারি পাচ্ছে, এগুলো সে ব্যবহার করবে না। জানে যে এগুলো ব্যবহার করা মানে পাকিস্তানের মিসাইল দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চীন পুরা ওপেন সাপোর্ট পাকিস্তানকে, এবং চীন সরাসরি যদি পাকিস্তানকে তার ওই অ্যাডভান্স মিসাইল দেয় তাহলে অবাক হওয়ার কিছুই নাই। আর পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, সেগুলো হচ্ছে ওদের রাইট অফ ফার্স্ট ইউজ ডক্ট্রিন প্রসরাসরি ঘোষণা দিচ্ছে যে যদি আমরা মনে করি অস্তিত্বজনিত সংকট, তাহলে আমরাই প্রথম ব্যবহার করার অধিকার রাখি। এখানে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কাশ্মীরে যারা তারা সন্দেহ করছেন যে এই জঙ্গিদের সাহায্য করেছেন, তাদের বাড়িঘর একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, যদিও ভারতের কোর্টেরই আদেশ রয়েছে সেটি না করার জন্য। এটি করে আসলে কি লাভ হচ্ছে তাদের? এটা একেবারে ভারতের ইমেজ পৃথিবীতে চরম পর্যায়ে যাবে। এটা বারবার টিভিতে দেখাইছে এবং এটা মর্মান্তিক যে তুমি সন্দেহ করো, যাকে সন্দেহ করছো তাকে ধরতেও পারলা না, বিচারও করলে না, অথচ তার স্ত্রী, পুত্র, স্বামী, বাবা, মা যেই নিবাসে থাকে সেগুলো কিন্তু খুবই সামান্য নিম্ন মধ্যবিত্তের বাড়ি, হয়তো অনেক কষ্টের অর্জনে এই বাড়ি বানাইছে এবং দেখাচ্ছে যে সেনাবাহিনীর গোলায় উড়ে যাচ্ছে বাড়িটা। এটা কি অমানুষিক না? এটা অমানবিক না? আমার তো মনে হয় না যে পৃথিবীর অন্যান্য দেশে এটাকে কেউ, ভারতের মিত্র দেশও আমার মনে হয় না যে এটাকে ভালো চোখে দেখে। ভারত কিন্তু মানবতা বিরোধী অপরাধ করছে তার নিজের জনগণের বিরুদ্ধে। আমি যখন কাশ্মীরে এই ঘটনাগুলো দেখি, দেখুন আপনি আইনকে মানতে হবে, আপনার গোয়েন্দা সংস্থা রয়েছে, আপনি গৌরব করতে চান আপনার গোয়েন্দা সংস্থা পৃথিবীতে আমাদের মতো ভঙ্গুর গণতান্ত্রিক দেশে উজ্জ্বল হয়ে ওঠে, কিন্তু আপনি যদি এই তদন্ত না করেন কাশ্মীরের হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে, ভারতের সরকারের কি দায় নেই তার জনগণের কাছে উপস্থাপন করা? এবং এটি অনেক কারণেই রহস্যময় বলা হচ্ছে, কেননা যেই কাশ্মীরে আপনি প্রতি 10 মিটার অন্তর অন্তর সেনাবাহিনী দেখতে পান, সেখানে কেন এরকম একটি পর্যটন কেন্দ্রে সেনাবাহিনী থাকলো না? আমার মনে হয় যে ভারত এই মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে বিশ্ববাসীকে নজর দিতে হবে, এবং তাহলেই একমাত্র ভারতের এই যে ষড়যন্ত্রের যে কৌশলটি পাকিস্তানের ব্যাপারে, সেটি কিন্তু আপনার বন্ধ করতে হবে। এবং আমার কারণ পাকিস্তানকে ওভার দ্য ইয়ার্স আমার মনে হয়েছে যে টেরোরিজমের জায়গা থেকে পাকিস্তান সরে আসছে, কেননা বুঝতে পারছে যে পৃথিবীতে ওই কৌশল করে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন না। আরেকটা কারণ হচ্ছে আফগানিস্তানের পরিবর্তনের পরে পাকিস্তানের একটা দারুণ পরিবর্তন হয়েছে। তার আগ পর্যন্ত আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক যুক্ত ছিল। আপনি জানেন যে এই ধরনের অস্থিরতার সময় টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো এক সীমান্ত থেকে আরেক সীমান্ত, এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, যে আশঙ্কাটা আমরা মিয়ানমারের ক্ষেত্রে এখন করছি। কাজেই এখানে ভারত যে কৌশলটি অবলম্বন করছে সেটি আমার ধারণা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। ধন্যবাদ। জনাব রোকন, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি সিন্ধু চুক্তি নিয়ে আপনি একটা নিবন্ধন লিখেছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের আসলে কি কি ক্ষেত্রে সাবধান হওয়া প্রয়োজন সেটাও আপনি বলছেন। ভারতের সাথে তো বাংলাদেশের পানি নিয়ে সমস্যা অনেক পুরনো, এবং পাকিস্তানের সাথে এই মুহূর্তে ভারত যে ধরনের আচরণ করছে, বাংলাদেশের সাথে ভারতের তো এই মুহূর্তে সম্পর্কটা খুব একটা সুখকর নয়, যেটা জনাব আশরাফ কায়সার খানিকক্ষণ আগে বললেন। বাংলাদেশের কি কিছু করার রয়েছে সব মিলিয়ে, বা আন্তর্জাতিক যে ফোরামগুলো রয়েছে সেখানে কি বাংলাদেশ নিজেদের অবস্থানটা আরো শক্ত করে তুলে ধরতে পারে কিনা? নিশ্চয়ই এটা পাকিস্তানের সিন্ধু চুক্তিকে বলা হয় যে এশিয়ার মধ্যে সবচেয়ে সেরা দুইটা চুক্তির একটা মেকং রিভার চুক্তি আর একটা হচ্ছে ইন্ডাস ওয়াটার ট্রিটি। তো সেইটা একটা অন্তর্গত শক্তি আছে যে এটা বিশ্বব্যাংকের তৃতীয় পক্ষ থাকবে। আমাদের গঙ্গার পানি চুক্তি 30 বছর, এটা হচ্ছে মেয়াদ নাই। ফলে এরকম একটা শক্তিশালী চুক্তি যখন ভঙ্গ করে, যদিও বের হয়ে যাওয়ার শক্তি নাই, এখানে কোনো ক্লজ নাই যে আপনি এই চুক্তি থেকে বের হয়ে যাবেন ওই চুক্তিতে, তখন এটা তারপরে জোর করে গেছে। ফলে বাংলাদেশের সতর্ক হওয়া খুবই জরুরি। তাদের সেটা কাজে লাগাতেও তো বোধহয় তাদের যে অবকাঠামো প্রয়োজন, যে পানি তারা বন্ধ করবেন, সেটাও তো ভারতের বোধহয় এই মুহূর্তে নেই। চুক্তিটার কাঠামো হলো যে এখানে 6টা নদী আছে, সিন্ধু নদীর 5টা উপনদী আছে, ঝিলাম, চেনাব, সালতলেস, রাবি আর হচ্ছে বিয়াস। তো এই 6টার মধ্যে 3টা ভারত ব্যবহার করে টোটালি, আর 3টা পাকিস্তান ব্যবহার করে। এটা ফলে পাকিস্তানের যে 3টা নদী আপনার এই ঝিলাম, চেনাব আর ইন্ডাস, এর মধ্যে কোনো স্ট্রাকচার ভারতের নাই। ফলে এটা আটকাতে গেলেও বহু বছর লাগবে তাদের করা। কিন্তু বাংলাদেশের সতর্ক হতে হবে এই কারণে যে একই এলিমেন্টগুলো আছে। তাদের তো 6টা নদী, আমাদের 123টা নদী আছে দুই দেশের মধ্যে, অনেক বেশি। 123টার মধ্যে 3টা শুধু চুক্তি আছে, গঙ্গার পানি চুক্তি আছে, ফেনী এবং কুশিয়ারায় সমঝোতা আছে। ওদের ওখানে যেমন
ভারত বন্ধ করে দিয়েছে যে তারা আর বন্যার আগাম তথ্য দেবে না, আমরা কিন্তু 8টা নদীর এরকম আগাম 14টা পয়েন্ট থেকে আগাম তথ্য পাই, কিন্তু আরও আমরা 28টা চাচ্ছিলাম কিছুদিন আগ পর্যন্ত, সেগুলো তো তারা দিচ্ছে না। এখন বাকিগুলো যদি এরকম করে, তার জন্য আমাদের সতর্ক হতে হবে। কি করতে হবে যে আমাদের অন্য যে স্যাটেলাইট ব্যবস্থাগুলো আছে গ্লোবালি, সেগুলো বাংলাদেশের কানেক্ট হতে হবে, যাতে করে আমরা ভায়া ভারত হয়ে তথ্যটা পাওয়ার আগে আমরা সরাসরি পাই, সেটা করতে হবে। আরেকটা হলো এই ধরনের চুক্তি ভঙ্গের ক্ষেত্রে, যেহেতু চুক্তি নাই, আমাদের আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। 2টো কনভেনশন আছে আন্তর্জাতিকভাবে, একটা হচ্ছে 92 সালের ওয়াটার কনভেনশন, 97 সালের ইউএন ওয়াটার কনভেনশন, ওয়াটার কোর্সেস কনভেনশন। তো দুটোই হচ্ছে জাতিসংঘ নিয়ে। এই দুটো বাংলাদেশ 97 সালেরটায় বাংলাদেশ ভোট দিয়েছে, স্বাক্ষর করেছে, স্বাক্ষর করে নাই, রেটিফাই করে নাই। কিন্তু 92 সালেরটা 15 সাল পর্যন্ত শুধু ইউরোপের জন্য ছিল, এখন গোটা বিশ্বের জন্য। সেখানে বাংলাদেশ আসার কথা এই মাসেই প্রথম দিকে বাংলাদেশ সম্মতি দিয়েছে তারা এটা সই করবে। তো এটা দ্রুত করা দরকার। একই সঙ্গে আমাদের বন্যা পূর্বাভাস যে ব্যবস্থা, সেইটা আরও উন্নত করা দরকার, যেটা স্বয়ংসম্পূর্ণ হয়, যাতে ভারত থেকে যাতে তথ্যটা না পাওয়া যায়। এটা আমরা দেখেছি যে ব্রহ্মপুত্রের ক্ষেত্রে যখন চীন ভারতকে তথ্য দিচ্ছিল না, লাদাখের এবং দোকলামের সংঘাতের পর, তখন থেকে ভারত চেষ্টা করেছে, এবং এখন তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ, এখন তারা চীনের উপর আর ডিপেন্ডেন্ট না ব্রহ্মপুত্রের তথ্যের জন্য। বাংলাদেশকেও একই কৌশল নিতে হবে। ভারত যেটা চীনের ক্ষেত্রে নিয়েছে, বাংলাদেশকে সেটা ভারতের ক্ষেত্রে নিতে হবে, এবং পাকিস্তানের এই উদাহরণটা সামনে রেখে সেটা আমাদের করতে হবে। আর দ্বিপাক্ষিক চুক্তির আলোচনাগুলো চালিয়ে যেতে হবে, কারণ এই যে কাশ্মীর সমস্যা, ভারত পাকিস্তান বাংলাদেশ, এগুলো তো আকাশ থেকে পড়েনি, এটা দেশভাগের ফল। আমাদের অভিন্ন নদীগুলোর অভিন্ন অধিকার আছে। তিস্তা মানে দেশভাগের পরে জন্ম হয় নাই, তিস্তাটা একটা অভিন্ন নদী ছিল, আমাদেরও নদী। এটা তার উপর দিয়ে আমরা রাজনৈতিক সীমারেখা নির্ধারণ করেছি। তো ফলে এইটা ভারতের নদী ভাবার কোনো কারণ নাই, এটা আমাদেরও অধিকার। এর পাশাপাশি আরেকটা আশঙ্কার কথা ঘুরে ফিরে এসেছে যে এই দ্বিমুখী অস্থিরতা, একদিকে ভারতে কাশ্মীর কেন্দ্রিক অস্থিরতা, অন্যদিকে মিয়ানমারে অস্থিরতা, এর মধ্যে যে পলাতক শক্তি আওয়ামী লীগ, তারা আসলে কোনো সমস্যা নতুন করে তৈরি করতে পারে কিনা বাংলাদেশের জন্য? গত 9 মাসে তো আমরা দেখেছি তারা সব ছোটখাটো যেসব অস্থিরতা ছিল সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে। তো ফলে গত 8-9 মাসের অভিজ্ঞতায় আমাদের সতর্ক থাকতে হবে, তারা এটা করতে পারে। কারণ উপমহাদেশের ব্যবস্থাটা এরকম যে যখন এখানে কোনো ঘটনা ঘটে বাংলাদেশে, সেটা ভারতে ইম্প্যাক্ট ফেলে, ভারতে ঘটলে এখানে ফেলে। তো সেই জায়গায় আমাদের রাজনৈতিকভাবে সরকারের দিক থেকে, নাগরিক সংগঠনের দিক থেকে সতর্ক থাকা তো খুবই জরুরি। এটা আমরা আর সার্বিকভাবে ভারতের কাশ্মীর কেন্দ্রিক যে অস্থিরতা ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা নিয়ে আপনার পর্যবেক্ষণটা যদি সংক্ষেপে বলেন। আচ্ছা দেখুন, এটা ভারত কাশ্মীরের সংকটটা একেবারে 47 সালের পর থেকে আছে। তারপরে এমন জায়গায় গেছে যে এইটার যে আলাদা স্টেট ছিল, স্টেটহুড, সেটা 19 সালে আপনার মনে আছে যে এটাকে কেড়ে নেওয়া হয়। 370 যে বিশেষ ব্যবস্থা ছিল ভারতীয় সংবিধানে, সেটা কেড়ে নেওয়া হয়। এরপর এটাকে 2 ভাগ করা হয়েছে, জম্মু কাশ্মীর একটা স্টেট, আবার লাদাখ আরেকটা স্টেট। আর এখানে যখন আপনার 12 থেকে 15 লাখ হচ্ছে অধিবাসী কাশ্মীরের, কিন্তু সেখানে আপনি সবসময় অ্যারাউন্ড 7 লাখ থাকে, সিকিউরিটি পার্সোনাল থাকে, গোয়েন্দা, সেনাবাহিনী, পুলিশ সব মিলে। তো সেখানে এরকম একটা ঘটনা, সিকিউরিটি পার্সোনালের কনসার্ন ছাড়া হওয়াটা খুবই অস্বাভাবিক। এবং আমরা দেখেছি যখনই নির্বাচন আসে, সেটা শুধু ভারত না, পাকিস্তানের ক্ষেত্রেও যখনই নির্বাচন সামনে আসে কিছু, তখন এরকম একটা ভারত বিরোধী বা পাকিস্তান বিরোধী, বাংলাদেশ বিরোধী জিগির তোলা হয়। তো সেইটার বিহার সহ কিছু জায়গায় ইলেকশন আছে সামনে, তো সেইটার পার্ট কিনা সেটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। জি, ধন্যবাদ। শেষের দিকে অধ্যাপক শাহিদুজ্জামান যদি আর কিছু যোগ করার থাকে। আমার মনে হয় যে ভারতের সবচেয়ে বড় সমস্যা, যেটা ভারত নিজেই স্বীকার করতে চায় না, সেটা হচ্ছে তাদের যে বিশাল মাওবাদী সমস্যা। এটা ভারতের স্টেট টেরোরিজমের পরিণতি। নিম্ন জাতি গোষ্ঠী, তাদের ব্যাপারে মনমোহন সিং একবার বলেছিল যে ইসলাম, র্যাডিক্যাল ইসলামের চেয়ে আমাদের আরও বেশি বড় শত্রু হচ্ছে মাওয়িস্ট থ্রেট ফ্রম উইদিন। এটা ভারত একেবারেই চেপে যায়। ভারত যে একটা অ্যাপার্থাইড রাষ্ট্র, সেই বাস্তবতা ভারত সবসময় ঢাকতে চেষ্টা করে। ভারতের কূটনীতি মিথ্যাচারে অত্যন্ত উন্নত। আমরা গত 7 মাসে আমরা অভিজ্ঞতা পেয়েছি যে ভারতীয় মিডিয়া
যে কোন মাত্রায় যেতে পারে বাংলাদেশকে ডেমোনাইজ এই দানবীকরণের ক্ষেত্রে। কাজেই আমার মনে হয় যে আগামী বছরগুলোয়, আগামী দিনগুলোয় সারা পশ্চিমা বিশ্বই কিন্তু ভারতের ব্যাপারে ক্রিটিক্যাল হবে। কিন্তু তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুরনো বন্ধন, বিশেষ করে এই অঞ্চলে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, সেটার কি হবে তাহলে? আমার মনে হয় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালোর দিকে যাবে। ট্রাম্প একা একটা ফ্যাক্টর, কিন্তু ট্রাম্প এটা তার সেকেন্ড টার্ম, আর 2 বছরের ভিতরেই সেনেটে রি-ইলেকশনের জন্য নতুন করে ক্যাম্পেইন শুরু হবে, কংগ্রেসম্যানরা ক্যাম্পেইন করবে। এবং এই যে ভারতের যে নরেন্দ্র মোদী, তার যে এই অজিত দোভাল একটা সন্ত্রাসী লোক, এবং এই কানাডায় সে যে সন্ত্রাসী হত্যা করেছে, এর কারণে কিন্তু আরএসএসকে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সন্ত্রাসী অর্গানাইজেশন ঘোষণা করার ব্যাপারে খবরে বের হয়েছে। কাজেই আগামী দিনগুলোয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আস্থা সম্পর্কতা, আমরা এই যে রোহিঙ্গার ব্যাপারটা দেখলেই বুঝতে পারি যে ভারতকে সুযোগ দেয়নি, বাংলাদেশকেই আমন্ত্রণ জানিয়েছে। জি, জনাব আশরাফ কায়সার, যদি আর কিছু আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের যেন ভারতের সফট পাওয়ারের ব্যাপারে নজর রাখা হয়। কারণ আপনি জানেন যে ভারত যখন বিশ্বে আগায়, সে তার মিডিয়া, তার বলিউড এবং তার যে অর্কেস্ট্রেশনের ক্ষমতা, ক্রাফটিংয়ের ক্ষমতা, ফিকশন বানানোর ক্ষমতা। আপনি জানেন যে বাংলাদেশের গত 16 বছরে বাংলাদেশ যুদ্ধ নিয়ে, 71 সালে মুক্তিযুদ্ধ নিয়ে ভারত 8-10টা সিনেমা বানিয়েছে, অধিকাংশই মিথ্যাচার। যেমন একটা ট্যাঙ্ক আবিষ্কার করেছে, পানিতেও চলতো, মাটিতেও চলতো। 71-এ কেউ জানতো না, 54 বছরেও জানতো না, সম্প্রতি জানতে পারলাম। আমি যেটা বলবো যে পাকিস্তান এবং বাংলাদেশ দুটি দেশ ফ্যাক্ট বেসড অনেক কথা বলে, তারা কিন্তু ফিকশন বেসড অতটা না, তারা ক্রাফটিংয়ে অত ভালো না, সফট পাওয়ারে অতটা ভালো না। ভারত কিন্তু ভারতের সাউথ ব্লক, ভারতের বলিউড, ভারতের মিডিয়া, যেমন পালকি শর্মা বলে এক ভদ্র মহিলা যিনি মোদি এবং বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে দুদিন আগে শ্রীলঙ্কাতে সাউথ এশিয়ান মিডিয়া নেটওয়ার্ক কীভাবে কাজ করতে পারে এই অনুষ্ঠানে বলতে শুনলাম যে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যে ভারতে কাশ্মীরে গিয়ে 26 জনকে মেরে এলো, এটি উনি বললেন 3 দিনের মধ্যে, কোনো রকমের তদন্ত ছাড়াই, কোনো রকমের তথ্য উপাত্ত ছাড়াই। ভারত পাকিস্তানের ব্যাপারে গত 60-70 বছর এই প্রোপাগান্ডাটা চালিয়েছে এবং পৃথিবীর অনেক দেশ অনেকাংশে সেটি বিশ্বাসও করেছে। গত 9 মাসে আমরা হারে হারে টের পেয়েছি যে তাদের সফট পাওয়ার কি করে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে নতুন অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূস এবং তরুণ নেতৃত্ব, এদের ব্যাপারে তারা সফট পাওয়ার ব্যবহার করেছে। আপনি দেখুন, একটা ক্রিমিনালাইজ সিস্টেমকে ভারত আশ্রয় দিয়েছে এবং তাকে আবার ফিরিয়ে আনার জন্য কাজ করছে, সেটি একটি অপরাধের পর্যায়ে যায়। কাজেই সফট পাওয়ারের ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আপনি তখন বলছিলেন যে ভারতের এই আগ্রাসনের ব্যাপারে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি। আমাদেরকে বিশ্বের মানে ইংরেজি গণমাধ্যমের জায়গায় যেতে হবে এবং অনেক স্টেক হোল্ডারকে বোঝাতে হবে যে ভারতের মিথ্যাচারটির পেছনে তার অভ্যন্তরীণ রাজনীতি, নরেন্দ্র মোদীর নেতৃত্বের অনেক দিন টিকে থাকার অভিলাষ, এইসব মিলিয়ে কি করে ভারত রাষ্ট্র, আমার ভারতের জন্য দুঃখ হয় যে ভারত দিনে দিনে একটি হিন্দু রাষ্ট্র হয়ে যাচ্ছে এবং ভারত একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হয়ে যাচ্ছে। এবং এই ভারতকে আবার যদি আপনি ফিরিয়ে আনতে হয় যে এই ট্র্যাকে, যেটা আওয়ামী লীগ চলে যাওয়ার পরে আমাদের এখন কষ্ট হচ্ছে, সেই একই জার্নি ভারতকেও করতে হবে। আমি শুধু আশা করব ভারতের সাধারণ জনগণ যেন এটা উপলব্ধি করেন। দুঃখের জায়গাটা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে কিন্তু সব দল এক হয়েছে যে শেখ হাসিনাকে আশ্রয় দিতে হবে। আপনি খেয়াল করে দেখুন, কাশ্মীর ইস্যুতে সমস্ত দল এক হয়েছে। ভারত এরকম একটি ইন্ডিয়ান হেজিমনির জন্য তার রাজনৈতিক ফ্রন্টকেও রেডি করে ফেলে উইথ দ্য সফট পাওয়ার। জি, অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় ফুরিয়ে গেছে আজকে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।